সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যের সম্পত্তি জব্দ করেছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা এনসিএ। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দেশে বর্তমানে অর্থ পাচার মামলা তদন্তাধীন রয়েছে। তিনি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এক বিবৃতিতে এনসিএ জানায় তারা একটি চলমান বেসামরিক তদন্তের অংশ হিসেবে সাইফুজ্জামান চৌধুরীর বেশ কিছু সম্পত্তি ফ্রিজ করেছে। এর ফলে তিনি এসব সম্পদ বিক্রি করতে পারবেন না। গত বছরের অক্টোবরে দি মিনিস্টার্স মিলিয়ন্স শিরোনামে সম্প্রচারিত আল জাজিরার একটি অনুসন্ধানের প্রতিবেদনে বলা হয় সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে ৩৫০টিরও বেশি সম্পত্তির মালিক। সেগুলোর মধ্যে লন্ডনের অভিজাত এলাকা সেন্ট জনস উডে একটি বিলাসবহুল বাসভবন রয়েছে যার মূল্য ১,১০,০০,০০০ পাউন্ড। তদন্তে আরও জানা গেছে লন্ডন, দুবাই ও নিউ ইয়র্কে আবাসন খাতে তিনি $৫০ কোটি বেশি ব্যয় করেছেন, কিন্তু বাংলাদেশের আয়কর রিটার্নে তার এসব বিদেশি সম্পদের কোনো উল্লেখ নেই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠক কাল। লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টা থেকে ১১টার মধ্যে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বিএনপি নেতারা মনে করছেন এর মধ্য দিয়ে নির্বাচন সহ অন্যান্য যেসব বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে তা অনেকটা কমবে। ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। দেশে আগামী জাতীয় নির্বাচন কবে, সেই উত্তর এরই মধ্যে জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান। তবে ডক্টর ইউনূসের ঘোষিত এপ্রিলের শুরুতেই নির্বাচনের তারিখ মানতে নারাজ বিএনপি। সংস্কার বাস্তবায়ন নিয়েও উভয় পক্ষের রয়েছে মতের অমিল। আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার দেশের অন্যতম বৃহৎ দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের যখন এমন দূরত্ব, ঠিক সেই সময়ে যুক্তরাজ্য সফর করছেন প্রধান উপদেষ্টা। আবার সেখানেই দীর্ঘদিন ধরে নির্বাসিত জীবনযাপন করছেন তারেক রহমান। এবার সুযোগ এসেছে দুজনের মধ্যে সাক্ষাতের। বিএনপি নেতারা একে বলছেন রাজনৈতিক শিষ্টাচারের অংশ। প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের সময়সূচি নির্ধারণ হলে ওনার পক্ষ থেকে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে যোগাযোগ করা হয়। রাজনৈতিক শিষ্টাচার হিসাবে সৌজন্য সাক্ষাৎ হওয়াটাই উচিত। বিএনপির এই নেতার কাছে প্রশ্ন ছিল বৈঠকের আলোচনার ইস্যু নিয়ে। নির্বাচন সম্পর্কিত সংস্কার বা আইনের শাসন, সরকারের নিরপেক্ষতা বজায় রাখা ইত্যাদি বিষয়ে আমাদের যে বক্তব্য আছে, সেই ন্যাশনাল ইম্পর্টেন্ট ইস্যুসগুলো আলোচনা হবে, এটাই স্বাভাবিক। বিএনপি নেতারা জানান ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের দিকে তাকিয়ে গোটা জাতি। আলোচনার ফলাফলের ওপর বিএনপি তার পরবর্তী করণীয় নির্ধারণ করবে। গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে, আলাপ আলোচনার মধ্য দিয়ে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সকল বিষয়ের নিষ্পত্তি। আগামী ২-১ দিনে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রোববার থেকে বৃষ্টি শুরু হলে তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানানো হয়। যদিও তাপমাত্রা ৩৭ ডিগ্রি বা ৩৬ ডিগ্রি, সেটা অনুভূত হচ্ছে ৪০-৪২ ডিগ্রি। এর মূল কারণটা হচ্ছে বর্ষাটা আমাদের দেশে বিস্তার লাভ করছে। সারা দেশে এখন বর্ষা বিস্তার লাভ করছে। বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা সবসময় বেশি থাকে। আগামী ২ থেকে ৩ দিন এই অবস্থাটা থাকবে এবং এখন যে অবস্থাটা আছে এর চাইতে খারাপের দিকে যাবে না। ২-৩ দিন পরে এই বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে এবং ব্যবসা গরমটা আস্তে আস্তে কমতে থাকবে। বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নতুন করে ২ জনের মৃত্যু হয়েছে। গত ৩ দিন আগে তারা হাসপাতালটিতে ভর্তি হন। এ নিয়ে বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হলো। বর্তমানে ১৮৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘন্টায় ৭৫ জন রোগী ভর্তি হন। শয্যা না পাওয়ায় অনেক রোগীর স্থান হয়েছে হাসপাতালের মেঝেতে। এছাড়া পর্যাপ্ত চিকিৎসক ও নার্স না থাকা ও ওষুধ প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করেন রোগীর স্বজনরা। বরগুনা জেনার হাসপাতালে আছেন সহকর্মী শাহ আলী, তার কাছে জানবো সবশেষ তথ্য।
শালী, রোগীরা স্বজনরা কি অভিযোগ করছেন এবং সেখানকার হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগের বিষয়ে কি বলছে? নৌশিন, আপনি যেমনটা জানতে চাচ্ছেন, বরগুনা জেনারেল হাসপাতালে কিন্তু আমরা এসে দেখছি যে ভয়াবহ একটি পরিস্থিতি। ডেঙ্গুর যে অবস্থাটা দেখা যাচ্ছে যে বরগুনায় আমরা যদি বলি গত ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু হয়েছে। একজন হচ্ছে বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের চরপাড়া গ্রামের চান মিয়া, তিনি হচ্ছেন ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা। এর পরপরই কিন্তু দেখছি যে সন্ধ্যার দিকে আরেকজন মৃত্যু হয়েছে। ঘোষাই দাস, তার বয়স হচ্ছে ৭০ বছর। তিনি বরগুনা শহরের জেলা পরিষদের সংলগ্ন তার বাড়ি, এবং এই নিয়ে মূলত প্রায় ১২ জনের মৃত্যু হয়েছে বরগুনা এই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে, এবং বর্তমানে ভর্তি আছেন ১৭২ জন, এবং গত ২৪ ঘন্টায় ৭২ জন কিন্তু আমরা দেখেছি যে ভর্তি হয়েছে। দিন দিন কিন্তু ডেঙ্গুর যে পরিস্থিতি হচ্ছে, এই মুহূর্তে কিন্তু এটি রেড জোনের আওতায় আনার দাবি জানাচ্ছেন স্থানীয়রা, এবং এখানে যে অবস্থাটা দেখা যাচ্ছে যে হাসপাতালের যে পরিস্থিতি, এখানে মেঝেতে ঠাঁই হয়েছে, যেখানে বেড সংকট রয়েছে বেডে নেই, যেখানে মশারি টানানোর কথা সেখানে কিন্তু মশারি টানাতে পারছেন না। এখানে যারা সুস্থ যারা আসছেন রোগীকে দেখার জন্য, তারাও কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছেন। এমন একটি ভয়াবহ পরিস্থিতি ধারণ করছে, মনে হচ্ছে যে করোনার থেকেও বেশি এই ডেঙ্গুতে কিন্তু পরিস্থিতি নিচ্ছেন। এখানে ১২ লাখ মানুষের জন্য মাত্র ৮ জন ডাক্তার চিকিৎসা সেবা দিচ্ছেন। এ নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছেন, এবং নার্স সংকট রয়েছে। সব মিলিয়ে কিন্তু এই জেনারেল হাসপাতাল দীর্ঘদিনের এই সমস্যাটা, জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ১৬০০-র মতো আক্রান্ত হয়েছে। সারা দেশে যে পরিমাণ ডেঙ্গু, তার থেকে দ্বিগুণ হচ্ছে এই বরগুনায়, যেগুলো আসলে দেখার মতো। এখানে পৌর কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসক তারা কিন্তু বারবার তারা কিন্তু এখানে সভা সেমিনার করছেন, এবং বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকেও তারা এসেছিলেন গতকালকে, এবং তারা আশ্বাস দিয়েছেন দ্রুত এখানে ডাক্তার মোতায়েন করবে। এই ছিল বরগুনা ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জেনারেল হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। নৌশিন। শালী, আপনাকে ধন্যবাদ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। রেলপথে যাত্রী চাপ বেশি, তবে অভিযোগ রয়েছে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের। বিশেষ করে দিনাজপুর সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা পরিবহনগুলোর বিরুদ্ধে এই অভিযোগ করেন যাত্রীরা। পটুয়াখালীতেও সকাল থেকে বিভিন্ন বাস টার্মিনালে ঢাকাগামী মানুষের ভিড় দেখা গেছে। জেলার ৯টি বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার অসংখ্য পরিবহন। আগামী শনিবার পর্যন্ত এসব বাসের অধিকাংশ টিকিট বিক্রি শেষ বলে জানান সংশ্লিষ্টরা। গত মধ্যরাতে শেষ হলো সাগরে ইলিশ সহ সব ধরনের মাছ শিকারে ৫৮ দিনের নিষেধাজ্ঞা। এর ফলে দীর্ঘদিন পর সরগরম হয়ে উঠেছে জেলেপল্লী ও মৎস্য অবতরণ কেন্দ্রগুলো। সকাল থেকে সাগরে ফিশিং বোট ও জাল নিয়ে মাছ শিকার শুরু করেছেন জেলেরা। কেউ কেউ মধ্যরাত থেকে সাগরের উদ্দেশ্যে রওনা হন। সমুদ্র উপকূলীয় জেলেপল্লীগুলোয় ফিরেছে কর্মচাঞ্চল্য। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে আশানুরূপ ইলিশ সহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ। ভারতের সঙ্গে মিল রেখে একযোগে অবরোধে বরগুনার জেলেরা যেমন সন্তুষ্ট, তেমনি আশা করছেন সাগরের প্রাণীজ সম্পদ রক্ষা পেয়ে এবার মিলবে কাঙ্ক্ষিত মাছ। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় আরও অন্তত ১২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে নিহতের সংখ্যা ৫৫,০০০ ছাড়ালো। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বুধবার থেকে এখন পর্যন্ত ৫৭ জন ত্রাণ সংগ্রহকারী নিহত এবং ৩৬৩ জন আহত হন। এসব ঘটনা ঘটেছে এমন ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে যেগুলো পরিচালনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF নামের একটি সংস্থা। গত ২৭ মে থেকে এই সংস্থা কার্যক্রম শুরু করার পর এসব স্থানে ত্রাণ নিতে আসা ২ শতাধিক মানুষ নিহত হন। ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে এমন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর ৩টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।